আমরা ছোট থেকে যখন বড় হতে শুরু করি প্রথম যে বিষয়টি আমরা করি তা হচ্ছে আমাদের হাতে যখন বাবা মায়েরা পেন্সিল স্লেট চক তুলে দেন, প্রথম আমরা যেটা করি নিজের মনের মতো করে কিছু একটা আঁকবার চেষ্টা করি এবং সেই আঁকাআঁকির প্রতি একরকম ভালোবাসা প্রথম আমাদের জন্ম নেয়। আমাদের কথ্য আবেগ প্রকাশের বাইরে যে প্রথম অনুভূতির সাথে আমরা পরিচিত হই তা হচ্ছে আমাদের আঁকবার বা আঁকিয়ে হয়ে যাওয়ার একটা বিশাল চেষ্টা। অনেকে জীবনের অনেক পর্যায়ে বিষয়টার সাথে নিজেদের একটা সম্পৃক্ততা রাখি, তবে বাস্তবতা হচ্ছে ব্যস্ততার বাস্তবতায় অনেকে এর থেকে অনেক দূরে সরে যায়। তবে কিছু মানুষ আঁকতে ভালোবাসেন, তার বলবার কারণ হচ্ছে কিছু মানুষ ছবিতে তাদের কল্পনার জগৎ কিংবা বাস্তবতাকে ফ্রেমবন্দি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমনই একজন অতিথি আজ আমাদের সাথে আছেন, যার সাথে আলাপ করাতে চাই। আমাদের সাথে আছেন বিপ্লব বিপ্রদাস, যিনি চিত্রশিল্পী। শুভ সকাল, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? শুভ সকাল। কি সুন্দর করে আপনারা ইন্ট্রোডাকশন করলেন, আমার ভীষণ ভালো লাগলো। আসলে আমরা যখন ছোটবেলায় মানে আঁকার ব্যাপারটা এত মানুষের সহজাত একটা বিষয়, এবং সেইখান থেকেই কেউ শিল্পী হয়ে ওঠে সত্যি সত্যি, আর কেউ শিল্পী মনটাকে রেখে বাকি জীবনটা চলে। এবং আমার মনে হয় কি ছোটবেলা থেকে আঁকার প্রতি, যেমনটা জুবাইর বলছিলেন, আঁকার প্রতি আমাদের ওই ভালোবাসাটা থাকে এই জন্য, কারণ যখন আমরা অক্ষর তুলতে যাই সেখানে ধরা বাঁধা কিছু লাইন্স থাকে যে এর বাইরে আমি যেতে পারবো না। অ লিখতে হলে বা এ লিখতে হলে আমাকে ঠিক এভাবেই করতে হবে। কিন্তু আঁকিবুকির ক্ষেত্রে না কোনো নিয়ম কানুন আইন অনুরাগের কোনো বালাই নেই, মানে যেমন ইচ্ছে তেমন করো, মানে এই স্বাধীন চেতা একটা যে ব্যাপার থাকে ওইটা বোধহয় মানে ছোটবেলা থেকেই মানে যে মানে শিল্পী সত্তাটাকে বোধহয় ছোটবেলা থেকেই মানে ট্রিগার করে বলা যায়। জানি এটা আমাদের মন্তব্য, আপনি ভালো বলতে পারবেন আসলে কি তাই আমার কিনা। কাছে ভীষণ ভালো লাগলো যে হ্যাঁ, একটা স্বাধীন চিন্তার একটা প্রকাশ ঘটার একটা সুযোগ তৈরি হয়, এবং সেটা ছোটবেলা থেকেই হয়। এটা আমি খুবই একমত আপনাদের সাথে। এবং আমি ছোটবেলা থেকেই জানতাম যে আমি ছবি আঁকার মানুষ হব। মানে এটা হওয়া ছাড়া মানে আমার আর কোনো উদ্দেশ্য কখনো ছিল না, এখনো নেই। বাহ, এইটা আমার খুব ভালো লাগা। বেড়ে ওঠা কোথায় আপনার? বেড়ে ওঠা হচ্ছে বাগেরহাটের একদম মানে রামপালের একটা জায়গা, যেখানে সুন্দরবনের যে ম্যানগ্রোভ এবং সেইখানের খাল নদী সবকিছু একদম সুন্দরবনের সাথে সম্পৃক্ত। বাহ, মানে ওখানে গাছগুলো ওরকমই, ওই গাছগুলো। তার মানে আপনার মানসপটে রং সবুজের বিভিন্ন রকম শেড, নদী, প্রকৃতি একটা বিশাল প্রভাব ফেলেছে। একদম, মানে এটা এত বেশি, আমাদের যে খালগুলো জোয়ার ভাটা তৈরি হয় এবং এক এক সময় এক এক রূপ থাকে। হ্যাঁ, এবং ওই যে পলিমাটি পড়ে, যে আস্তরটা পড়ে, হ্যাঁ আস্তর পড়ে, যে একটা গুল্ম টাইপের গাছ হয় একদম খালের ভিতর, সেটা দেখা যায় জোয়ারে পড়ে, ওটা অন্যরকম একটা স্তর এসে ওটাকে ঢেকে দেয়। তো সেই সব নানান রকমের পরিবর্তনের মধ্যে, এবং সত্যিকার অর্থে কি যে গ্রামে আমি যেহেতু বড় হয়েছি, বাংলাদেশের যে ঋতু সেই বিষয়গুলোকে এত বেশি ঘনিষ্ঠভাবে আমি উপলব্ধি করতে পেরেছি। বিশেষ করে শরৎটাকে এত প্রকটভাবে মানে গ্রামে পাওয়া যায়, যেটা আমরা শহরে কিন্তু অনেক কিছু মিস করি, আমরা উপলব্ধি করতে পারি না। একদম। এই যে আপনার বড় হওয়া, বেড়ে ওঠা, বলছিলেন আপনি শৈশব থেকেই আপনার এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে আমি আঁকিয়েই হব বা আমি আঁকাআঁকির মানুষটাই হব। বাড়ির মানুষের সমর্থন ছিল এটাতে? একদম না, এবং তাদের মধ্যে যে চিন্তা ছিল ও যদি একটু মোটামুটি ভালো রেজাল্ট করে তাহলে তাকে ইংলিশে একটা জায়গায় ভর্তি করানো হবে, পরবর্তীতে একটা ভালো কোথাও চাকরি একটা নিয়ে জায়গায় একটা শিক্ষকতার একটা চাকরি সে যেন নিতে পারে। তো এইটা আমার শুনে ফেলাতে আমার সুবিধা হয়েছে। আমার এসএসসিতে আমার অতটা পড়াশোনা করা লাগেনি, ইচ্ছা করে মোটামুটি ফেল করা তো বেশ কঠিন, ফেল করা আসলে কঠিন। তো ওই কনফিডেন্স নিয়ে আমি যখন মোটামুটি পাশ করলাম আর কি, তখন আমার জন্য মানে নিজের জন্য সকল রাস্তা আপনি বন্ধ করে দিলেন যে আর যেন জোর করে আমাকে কোথাও পাঠানো না যায়, তাই তো? একদম। বাহ, চমৎকার। ঠিক কোন বয়স থেকে আঁকতেন? আমার যখন হয়তো আমি কথাও ঠিক মতো বলতে পারতাম না, আমাদের ভাইদের মধ্যে বয়সের পার্থক্য অনেক বেশি, 8 বছর। তো আমার যিনি হচ্ছে মেজদা, ওনার একটা আলাদা ঘর ছিল কাছারি বাড়ির মধ্যে। তো ওনার যে দোয়াতের কালি এবং কলম সবকিছু ঢেলে টেলে আমি ওইখানে ছবি আঁকতাম, যেগুলোর প্রমাণ আমি পরবর্তীতে আমি পেয়েছি আর কি।
আপনার তো বেশ সাম্প্রতিক একটা প্রদর্শনী গেল, যেটার খবর আমরা জানলাম, একক প্রদর্শনী ছিল, আর্থ অ্যান্ড মেমোরি। এই প্রদর্শনীর নামকরণ, ভাবনা, এগুলো নিয়ে একটু যদিও জানাতেন। আর্ট অ্যান্ড মেমোরি আসলে এখনো চলমান একটা প্রদর্শনী, যেটা আগামী 10 তারিখে এটা শেষ হবে। আচ্ছা। তো এই প্রদর্শনীতে যখন আমি কাজ করি, তখন হঠাৎ করে আমার ওই যে নস্টালজিয়া, আমার ছোটবেলার কথা ভাইয়া বলছিলেন, তো ওই বিষয়গুলো এত প্রকটভাবে আমার মধ্যে কাজ করলো। কারণ এর আগের কাজগুলো আমার মধ্যে আরবান যে স্ট্রাকচার, এইগুলো নিয়ে আমি প্রচুর কাজ করেছি দীর্ঘকাল ধরে। এবং সেই হঠাৎ করেই আমার কাছে মানে আমি ফিরে আসলো আমার সেই পুরনো সময়টা। আমি প্রত্যেকটা মাটির যে স্তরের কথা আমি বললাম এবং প্রকৃতির কথা বললাম, সেই বিষয়গুলো আমার মাথার মধ্যে এমনভাবে প্রকটভাবে আসলো যে আমার মনে হচ্ছে যে আমি ছবি আঁকার মধ্যে ওই বিষয়গুলোকে আমি উপস্থাপন করতে যাচ্ছি। তো সেইভাবেই আমার ওই সময় মনে হলো যে আর্থ এবং আমাদের এই আমার যে মেমোরি, একান্তই আমার নিজস্ব একটা স্মৃতি, শব্দ দুটো এভাবে জুড়ে গেছে। হ্যাঁ, সেই শব্দটাকে জড়িয়ে আমার এক্সিবিশনের থিম, শিরোনাম এভাবে আমি নির্বাচন করেছি আর কি। বাহ, কতগুলো চিত্রকর্ম স্থান পেয়েছে এবারে? এখানে 40টা ছবি আছে এবং সবই কিন্তু 2026 সালের বেশিরভাগই আঁকা। অল্প কিছু ছোট ওয়াটার কালারের কাজ, সেটা 16টা, বাকি সব কাজগুলো হচ্ছে এই বছরই আঁকা আর কি। বাহ, চমৎকার। কতদিন ধরে এই প্রস্তুতিটা নিয়েছেন যে একটা এক্সিবিশন করব এবং যে এক্সিবিশনটা আমি আর্থ অ্যান্ড মেমোরি শিরোনামেই করব? কতদিনের প্রস্তুতি? এই শিরোনামের ভাবনাটা খুবই সাম্প্রতিক। এইটা কোনো কিছু প্রভাবিত করেছে আপনাকে এই ভাবনা? এই ভাবনা আমি যেটা বলছিলাম যে আমার যে জার্নিটা, আমি যখন এই শহরে আসি, শহর আমার ভালো লাগতো না, কিন্তু মানে আমার কিছু বিষয়গুলো আমাকে আমার চিন্তাটাকে চেঞ্জ করে দেয়। আমি যখন একটা মাঠের সামনে দাঁড়ালাম, থ্যাংক ইউ, তো সেখানে দেখলাম যে একটা বাড়ির অনেকগুলো জানলা এবং সেই প্রত্যেকটা জানলা এক একটা বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের, এবং প্রত্যেকটা জানলার ভিতরের গল্পগুলো আলাদা আলাদা। এই যে কোলাজ হয়ে একটা স্বপ্ন নিয়ে এই শহরে মানুষ আসে এবং পজিটিভ একটা জীবন শুরু করে, এই বোধটা আমাকে এই শহরের সাথে সম্পৃক্ত হতে শুরু করে এবং তখন থেকে আমি শহরের বিষয়গুলো নিয়ে ছবি আঁকতে শুরু করি। শহরটা কি সেখ থেকে আপনার আপন হতে পেরেছে নাকি এখনো শুধুমাত্র ভাবনাতেই আপন হয়েছে? আমি বলবো এটা ফিউশন। শহরটাও আপন হয়েছে, সাথে আমার যে পুরনো সময়টা, আমার স্মৃতিটা, সেটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওটার সাথে একটা মেলবন্ধন এটা তৈরি হয়েছে। আমি একটাকে ছেড়ে দিয়ে আরেকটাকে আমি ধরিনি। আর আমরা যেটা বলছিলাম যে আমার কাজের মধ্যে এই পরিবর্তনটা, এই যে হঠাৎ করে শহর থেকে একটা অর্গানিক ফর্ম, তার মধ্যে একটা ডেপথ নিয়ে আসা, এই বিষয়টা অনেকটাই স্বতঃস্ফূর্ত। এটা যে আমি ইচ্ছা করে এনেছি এরকম না। আপনার ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের ছবিগুলো দেখে যেটা মনে হচ্ছে মূর্ত এবং বিমূর্তের একটা বিশাল সংমিশ্রণ হয়েছে এখানে। এটাই আমি দেখছি। ভাবনাটা কি আসলে আমরা বুঝতে চাই। আসলে কি যে আমি আসলে, যদি সবাই বলছে বা আমিও বলতে চাচ্ছি এগুলো অ্যাবস্ট্রাক্ট আর্ট, কিন্তু একদমই অ্যাবস্ট্রাক্ট না। সেটা যদি বলি তাহলে আসলে আমার মনে হয় যে এটা ঠিকঠাক বলা হবে না। এটার মধ্যে আপনি হয়তো একটা ফুলের ছোঁয়া পাবেন, হয়তো একটা ঘর, অথবা একটা পুরনো দেয়াল, এরকম নানান আবার কিছু। কোনো কিছুই মানে অ্যাকুরেটলি নেই, মানে একেবারে স্পষ্টভাবে নেই। এই জন্যই মানে জুবাইর যেটা বললো, মূর্ত আর বিমূর্তের দুটোরই আমরা একটা মেলবন্ধন দেখছি। একদম, মানে আমার কাছে আপনাদের যে এই যে ছবি রিডিং করার যে ক্যাপাসিটি, এটা আমাকে আসলে অবাক করছে। আসলে এই কৃতজ্ঞতা আপনাদের কাছে প্রকাশ করতে চাই আমরা। এই আয়োজনের সুবাদে এটা আমাদের একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে। এখনকার সময়ে যারা চিত্রশিল্পী হিসাবে কাজ করছেন, কিংবা যারা আপনাদের হয়তো সিনিয়র, কিংবা যারা একদম অপেক্ষাকৃত তরুণ, তাদের অনেকের সাথে আমাদের এই আলাপটা করবার সুযোগ হয়েছে। তাদের কাছ থেকে আমরা শিখেছি এবং এই শিখবার ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতে চাই। বিপ্লব, আপনার কথাই একটা বিষয় আসছিল যে মূর্ত বিমূর্তের ধারণা প্রসঙ্গে আপনি বলছিলেন আমরা আমাদের মতো করে জানবার চেষ্টা করছিলাম। আপনার একটা মন্তব্য ছিল আমরা হয়তো ছবি ভালো বুঝতে শিখেছি, সেই প্রয়াসের মধ্যে আমরা আছি। আপনার যে ছবিগুলো আমরা দেখছিলাম, আমরা যদি আরো একটু দেখাই, আমার কাছে মনে হয়েছে নগরটাকে আপনি আবিষ্কার করবার যে সময়টায় ছিলেন,
যখন প্রথম আসেন, চোখ দিয়ে বিস্ময় নিয়ে দেখা, আমার কাছে মনে হচ্ছে সেই কিছু বিস্ময়ের মুহূর্ত। কোনো উঁচু বড় চিলেকোঠায় বসে আমি যখন শহরটা দেখি, দূর থেকে কোনো মাঠ দেখি, যেই চিত্র মানুষপটে ফুটে ওঠে বা স্পষ্ট হয়, আসলে যে কোনো চিত্রই তো আমাদের ধারণা মাত্র, আমি যেভাবে দেখি আপনি হয়তো সেভাবে দেখেন না। তো আমার কাছে মনে হচ্ছে আপনার দেখাটার সাথে কোনোভাবে আমি যুক্ত হতে পেরেছি। ঠিক বেঠিক আপনি জাজ করবেন। ঠিক বিঠিক বিষয়টা একেবারেই খুবই আপেক্ষিক ব্যাপার, এবং ছবি আমি যেটা মনে করে এঁকেছি, একজন দর্শক যদি মনে করে যে একটু অন্যরকম, তার অভিজ্ঞতার, তার বেড়ে ওঠার অনেক বিষয়গুলো নিয়ে সে যখন দেখছে সেটা তার মতো করে, সেই জায়গাটা নিয়ে আমি কোনো রকমের কনফ্লিক্টে আমি যেতে চাই না। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বিমূর্ত এবং আধা বিমূর্ত বা এই বিষয়টা আমার কাছে আমি স্বতঃস্ফূর্ত। কারণ হচ্ছে আমরা যখন কোনো কিছু দেখি, একটা দৃশ্য, একটা মানুষ অথবা প্রকৃতি, তখন দেখার পরে একটা আবেশ থাকে আমাদের মধ্যে, প্রভাব থেকে যায় আমাদের একটা মধ্যে। প্রভাব থাকে। সেটা কিন্তু আমরা পুরোটা আঁকা ছবির মতো না বা একটা ফটোগ্রাফির মতো না, না। সেটা একদম তাৎক্ষণিক একটা সময়ের পরেই ওটা কিন্তু আধা বিমূর্ত হয়ে যায়, এবং কোনো একটা সময় যদি একদমই মনে করতে না পারি, ওইটাই হয়তো বিমূর্ত একটা বিষয়। তো আমার কাছে মনে হয় যে ওই আবহটা, এবং সেখানে আমি ছবি যখন আঁকি, আমার আঁকার প্রক্রিয়া হচ্ছে আঁকতে আঁকতে মুছতে মুছতে একটা জায়গায় পৌঁছানো। আমি জানি না আমার ছবির শেষ ডেস্টিনেশন কোথায় হবে আমি যখন শুরু করি। তো সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি জায়গায় যখন যাই, আমার মনে হয় যে আমি এটা ভেবে আঁকতে আঁকতে একটি জায়গায় আমি ছবির সাথে যে কথোপকথনের কথা শিল্পীরা বলেন, আমার কাছে মনে হয় যে ওরকমই একটা ব্যাপার, যে ওই কনভারসেশনের মাধ্যমে একটা জায়গায় পৌঁছানো, এবং সেই ফাইনাল জায়গাটাই আমার দর্শকরা দেখতে পারেন। মানে বাহ। যখন হচ্ছে কি সেখানে পৌঁছান, তখন কি অনেকটা মানে স্বস্তি লাগে না? মনে হয় যেন কিছু একটা, মানে যেটা আমি অ্যাচিভ করতে চেয়েছিলাম আমি সেটা পেয়েছি। বা আমরা অনেক অনুভূতি আছে না যে প্রকাশ করতে পারি না, কিন্তু আপনারা তো সেই প্রকাশটা, মানে চিন্তাকে যদি কেউ আঁকতে পারে, হ্যাঁ, এটাই তো একটা বিশাল ব্যাপার না, চিন্তাকে আঁকতে পারছি। চিন্তাকে আঁকতে পারা, বা এই কথাটা আমার আমরা খুব যারা ভালো লাগছে। পারি না হ্যাঁ। তাদের এবং কিন্তু সেই খুব সাথে অস্বস্তি হয়। বিপ্লব আরেকটা প্রশ্ন রাখতেছি, ঠিক কখন যে উপলব্ধি করতে পারেন যে আঁকতে আঁকতে আমার আঁকাটা শেষ হয়েছে, এবার আমায় আচ্ছা, থামতে হবে? এই যে অ্যাচিভ করার কথা বললেন, ওইটার সঙ্গে আমি একটু দ্বিমত আছে। যে কারণ কি, আমি যেহেতু জানতামই না যে কোন জায়গাটা আমি পৌঁছাতে চাই, চাই। তো সুতরাং ওইখানে অ্যাচিভ করার ব্যাপারটা ওরকম ভাবে নেই। কিন্তু যেটা আছে যে ছবি আঁকতে এবং মুছতে, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন একটা জায়গায় পৌঁছানোর পরে মনে হয় যে এই ছবিটা একটা আবেশ ক্রিয়েট করছে, বা আমি যে অনুভূতিটা নিয়ে আসলে এটার মধ্যে ছিলাম, সেইটা আমি ওই ফিলটা পাচ্ছি। এবং কোনো একটা জায়গায় এটা অনেক বেশি লাউডে কথা বলছে না, বিভিন্ন ছবির বিভিন্ন প্রান্ত থেকে কথা বলছে না, কোনো একটা জায়গা থেকে, একটা ফোকাল পয়েন্ট থেকে আমার সঙ্গে কথা বলছে, ঠিক সেই জায়গায় এসে থেমে যাই। কারণ একটা ছবির যদি অনেকগুলো দ্রষ্টব্য থাকে, তখন ওটা ক্যাওটিক মনে হয়। তো সেই জায়গাটা নিয়ে আসাটাই হচ্ছে একটা প্রক্রিয়া। বাহ। এবং এই প্রক্রিয়াতে যাওয়ার সময়টা আমি The journey itself. জার্নি, এবং আমার অনেকগুলো ছবি আঁকার সময় এই এক্সিবিশনে আমার মনে হয়েছে যে কোনোভাবেই ওই জায়গাটা পৌঁছাতে পারছে না। মানে সেইটা যে কি পরিমাণ অস্বস্তি যে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে এই ছবিটাই আমি একটা জায়গায় আমি পৌঁছাতে পারছি না। এবং এই কষ্টটা, এই সাফোকেশন, সাফোকেশন বা এই ক্ষরণ, এই অস্বস্তি, একটা সময় যখন মনে হয় যে এখন ওই গ্যালারিতে ঝুলানোর পরে এই ছবিটা আমাকে এত কষ্ট দিয়েছে, এই নিজের সঙ্গে এই বিষয়গুলো, এই বোঝাপড়াটা, এটা কিন্তু ভীষণ একটা মজার ব্যাপার। এটা নিজের একটা উপলব্ধিগত মানে আনন্দ পাওয়ার ব্যাপার আর কি। বাহ, চমৎকার। একটু শুনতে চাই, ওপেনিংটা কেমন ছিল, কারা কারা ছিলেন উপস্থিত, মন্তব্য কি পাচ্ছেন যারা দর্শনার্থী আসছেন, এবং নিশ্চয়ই বিক্রিও করছেন, রেসপন্স কেমন? ডেফিনেটলি, মানে আমি যদি শেষের থেকে বলি যে রেসপন্স, সেটা দুই ধরনের। দর্শকরা এসে বলছেন যে আপনার কাজে আগের চাইতে এখনকার কাজগুলো আরও বেশি সুন্দর। আর অনেকে আছে যারা খুব নিয়মিত আমার কাজ দেখতে থাকেন, এবং তারা বলছেন যে খুব ভালো লাগছে। আর আমার
যিনি প্রধান অতিথি ছিলেন উনি হচ্ছেন মোহাম্মদ ইউনুস স্যার। ইউনুস স্যার আমার খুব পছন্দের একজন শিল্পী। সরাসরি শিক্ষক হিসেবে ওনাকে পাইনি, কিন্তু আমি ওনাকে মেন্টর মনে করি এবং উনি মনে করেন যে উনি আমাকে আবিষ্কার করেছেন। বিভিন্ন জায়গায় উনি বলে থাকেন যে আমি বিপ্রদাসকে আবিষ্কার করেছি। ফেসবুকে ওনার সঙ্গে আমার কনভারসেশনটা শুরু হয় উনি আমার কাজ দেখে। তো উনি উদ্বোধন করেন, সাথে ছিলেন আমার সরাসরি শিক্ষক রশিদ আমিন। উনিও অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন শিল্পী। ওনার কাজের মধ্যে যে স্বতঃস্ফূর্ত যে ব্যাপারটা, সেটা আমাকে সবসময় একদম মুগ্ধ করে রেখেছে। একটা সিম্পলিসিটি, অনেকগুলো লাইন, তারপর তার যে গতি, এই বিষয়গুলো আমাকে মনে হচ্ছে ছবি যে কথা বলে, সে ওনার কাজে আমি খুব পাই। আর একজন অতিথি ছিলেন, আর উনি হচ্ছেন আনিসুজ্জামান আনিস, ঢাকা চারুকলার শিক্ষক, শিল্পী। ওনার জার্নিটা আমি চোখ রেখেছি বহুকাল ধরে, যখন থেকে উনি এই যে জটিলতা নিয়ে কাজ করছে, অনেক ডিটেলিং, এত ডিটেলিং, কিন্তু এখনকার সময় এসে এত সারল্য ওনার কাজে। এই পরিবর্তনটা আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেক শিল্পীর মধ্যে থাকা দরকার কিনা আমি জানি না, থাকলে খুব ভালো আর কি। বাহ, চমৎকার। শিল্পী যারা থাকেন তাদের সবকিছু কেন এত চমৎকার হতে হবে বা এত ব্যতিক্রম কিভাবে হয়? একটু চশমার গল্পটা দর্শকদেরও বলুন। আমরা জানতে আগ্রহী। এই কথাটা আবার রিপিট করতে হচ্ছে যেহেতু আমরা অফলাইনে না, আমরা আবার নতুন করে শুনছি, আমরা শুনিনি এর আগে। আচ্ছা, আমাদের একটা ইনিশিয়েটিভ আছে, আমার এবং আমার বউ, ওর নাম হচ্ছে উমা। আমাদের যেখানে বেড়ে ওঠা যে গ্রাম, এবং সেই সুন্দরবনের কথাই ফিরে আসবে, তো সেই অঞ্চলের আমার গ্রামের মেয়েরা, ছেলেরা যে যা কাজ করতে পারে সেইগুলোকে একত্রিত করে আমরা একটা জায়গা করেছি। ওই প্রতিষ্ঠানের নাম হচ্ছে রেড পেন্সিল। আমি এই চশমাটা আমরা শুধুমাত্র রেড পেন্সিলটার, এইটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। এটা আমি পড়ে দেখছি, যদি এটা ব্যবহার উপযোগী হয় তাহলে আমরা সবার জন্য আমরা তৈরি করতে শুরু করবো আর কি। না, আমরা এখান থেকে দেখে বলে দিতে পারি ব্যবহার উপযোগী কিনা হয়তো পড়বার পরে বুঝতে পারবো, কিন্তু দেখবার ক্ষেত্রে কিন্তু চমৎকার এবং ব্যতিক্রম এবং নজর কাড়া, মানে যে কাউকে কিন্তু আকৃষ্ট করবে। আমি শুরু থেকেই দেখে যাচ্ছিলাম যে ভাইয়াকে চশমা নিয়ে কিছু মানে জিজ্ঞেস করবো যে এটা কোথা থেকে বানানো বা নিজের কোথায় পাওয়া যেতে পারে। একদম আমার মনে থাকবে আপনাদের পছন্দ হয়েছে। এক্সপেরিয়েন্স মানে কি জানি, টেস্টার হিসেবে আমাদেরকে তালিকাভুক্ত করতে পারেন, কোনো সমস্যা নেই। বিপ্রদাস, আপনার শৈশব যেখানে আপনি বেড়ে উঠেছেন, কিংবা এই যে রেড পেন্সিলের কথা বলেন, যাদের নিয়ে আপনি কাজ করছেন, একটা তো আপনার স্মৃতিকাতরতা আপনার কথায় স্পষ্ট বুঝতে পারা যায়। যে যাত্রা বা যে উদ্দেশ্য নিয়ে নগর জীবনে পা রাখা, এখন যখন ইউ রিফ্লেক্ট ব্যাক টু ইট, এখন যখন ফিরে তাকানো হয়, ওয়ার্থ ছিল এই জার্নিটা? যে সময় বা যে ত্যাগ আপনি স্বীকার করেছেন, ওয়াজ ইট ওয়ার্থ? আমার কাছে মনে হয় হ্যাঁ, এটা একদম ঠিকঠাক ছিল। কারণ হচ্ছে কি যে মানুষের জীবন বোধের যে নানান রকমের পর্যায় আছে, সেটা বোঝার জন্য শহরের জীবনটাকেও বোঝার দরকার আছে। কারণ গ্রামের মানুষ খুব স্থির এবং তাদের জ্ঞান, চিন্তা, চেতনা একেবারেই অর্গানিক। তারা জানে যে একটা ধানের বীজ কতটুকু সাদা থেকে সবুজ হতে থাকলে মাটিতে ছড়াতে হবে, এই জ্ঞানটা শহরের মানুষ জানে না। আর শহরের প্রত্যেকটা মানুষের মধ্যে যে ঘর থেকে যখন বের হয় তখন যে একটা লড়াকু মনোভাব, যে স্বপ্ন নিয়ে যে নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার যে প্রক্রিয়ার মধ্যে সে নিজেকে ঠেলে দেয় প্রত্যেকটা দিন, এই পজিটিভনেসটা প্রত্যেকটা মানুষের কাছ থেকে, যে আমি যখন রাস্তা দিয়ে বের হই তো প্রত্যেকটা মানুষের যে অভিব্যক্তি, তার যে সংগ্রামী যে মনোভাব, এইটা আমাকে ভীষণভাবে আপ্লুত করে, অনুপ্রাণিতও করে আমার নিজের জন্য। এবং আমার কাজগুলোতে যেটা আমি বলতেছিলাম যে শহরের থেকে আবার যে গ্রামে যে ফিরে যাওয়া, আমি আক্ষরিকভাবেই আমি এতদিন হচ্ছে আমি কাজ করছিলাম শহরের বিষয়গুলো নিয়ে, সেখানে গ্রামের অর্গানিক ফর্ম নিয়ে আমরা চলে আসছি। এবং সেইটা আসতে যেয়ে আমার কাছে মনে হলো যে না,
দুটোরই খুব দরকার ছিল। তা না হলে আমি যখন ছোটবেলায় এমন একটি জায়গায় বড় হয়েছি যেখানে খুলনা শহর খুব কাছের শহরে যেতেও অনেক প্রস্তুতি লাগতো। আমি আক্ষরিকভাবেই আমি এতদিন হচ্ছে আমি কাজ করছিলাম শহরের বিষয়গুলো নিয়ে, সেখানে গ্রামের অর্গানিক ফর্ম নিয়ে আমরা চলে আসছি এবং সেইটা আসতে যেয়ে আমার কাছে মনে হলো যে না, দুটোরই খুব দরকার ছিল। তা না হলে আমি যখন ছোটবেলায় এমন একটি জায়গায় বড় হয়েছি যেখানে খুলনা শহর খুব কাছের শহরে যেতেও অনেক প্রস্তুতি লাগতো। এক নৌযান ছাড়া কোনো পথ ছিল না এবং সেটা আমার কাছে নদীর সাথে সম্পৃক্ত হতে শিখিয়েছে। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে সূর্য ওঠার যে একটা ব্যাপার, তার সঙ্গে আমি শরৎকালের কথা বলছিলাম, যে শিউলি ফুল কুড়ানোর যে মানে কি বলবো সেই অভিজ্ঞতা এবং শিশির এবং প্রত্যেকটা ঋতুর কথা আমি একটু আগেও বলছিলাম যে ওইখানে যে উপলব্ধি 6টা ঋতুকে এত প্রকটভাবে বোঝা যায়, তারপরে শহরে চলে আসা এটা খুবই দরকার। শহরে এসে নানান মানুষের সাথে কথা বলা, তাদের সাথে মেশা। আর আমার কাছে মনে হয় যে শিল্পী হওয়ার জন্য, শিল্পী হওয়ার চাইতে আমি বলবো ছবি আঁকার মানুষ হওয়ার জন্য আমাকে শুধু ছবির চর্চা করলে তো হয়নি। আপনি যেরকম অনেক পড়াশুনো করেন, তো সেই বিষয়টা একজন শিল্পীরও খুব প্রয়োজন। নানান পড়াশোনার মধ্যে শুধু যে শিল্পকলা বিষয়ক তা না, সভ্যতার ইতিহাস, প্রকৃতিকেই পড়তে হয় তার। হ্যাঁ, মানুষকেও পড়তে হয়, প্রকৃতি, মানুষ। হ্যাঁ। বিপ্লবী প্রদাস, আপনার কথায় আমার একটা জিনিস খুব বোধ হচ্ছে, আমি জানি না মিমি কানেক্ট করতে পারবে কিনা এর সাথে। আপনার মধ্যে একটা চমৎকার সরলতা আছে এবং এটা হয়তো সুন্দরবনের বাতাস পানির কারণে, প্রকৃতির কারণে, কিংবা আপনার বেড়ে ওঠার কারণে, কিংবা আপনার পরিবারের কারণে, কিংবা আপনি ব্যক্তি মানুষটার কারণে, কারণ যাই হোক, আমার খুব করে চাওয়া আমরা ওই যে নগর জীবনে প্রত্যেকে যে ছুটে বেড়ানো মানুষগুলো না, আমরা প্রতিদিন, আপনিই বলছিলেন, আমরা বাড়ি থেকে যখন বের হই আমরা একটা প্রবল লড়াকু মানসিকতা নিয়ে বের হই যে আমাকে আজ জয়ী হতেই হবে, কিংবা আমি আমার লক্ষ্যে যে পৌঁছতেই হবে আমাকে। এর মাঝে যে শিশুরা বেড়ে ওঠে তারা ওই লড়াইয়ের সাথে নিজেকে আত্মস্থ করে নেয়, এটা স্বাভাবিকতায় পরিণত হয়। এই সকল শিশুকে নিয়ে যাওয়া উচিত এরকম সরলতার মাঝে। আপনি যেখানে বড় হয়েছেন এরকম প্রকৃতিতে, শুধু আপনিই বলে না, এরকম যারা প্রকৃতির কাছে বড় হয়েছে তাদের কাছে নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি। কারণ নতুবা একটা অস্থির প্রজন্ম তৈরি করব আমরা, যেই প্রজন্ম একদিন হাঁপিয়ে যাবে, যেই প্রজন্ম একটা সময় যে মনে হবে যে কেন এত তাড়াহুড়া, কেন এত কিছু, যেটা পাশ্চাত্যে হয়েছে এখন ওরা প্রতি মুহূর্ত টের পায়। দে আর গোয়িং ব্যাক টু দেয়ার রুটস, দে আর গোয়িং ব্যাক ইনটু অ্যান অর্গানিক লাইফ। এরকম কোনো পরিকল্পনা আছে কিনা রেড পেন্সিল ঘিরে? কারণ আমি খুব আগ্রহী জানতে, কারণ শিশুদের যদি নগর জীবন থেকে বাইরে নিয়ে যেয়ে আমরা দেখাতে পারতাম জীবনটা, তাহলে হয়তো একটা প্রজন্ম তৈরি করতে পারবো যারা মানসিক, শারীরিক, মননের দিক দিয়ে সবভাবে সুস্থ। ছবি আঁকার প্রসঙ্গে কথা বলতে বলতে রেড পেন্সিল চলে আসছে আমাদের কথার মধ্যে। এবং রেড পেন্সিল আসলে আমাদের সাথে, এবং আমি আমার বউয়ের কথা, আমার উমার কথা, মানে ও একজন শিল্পী, চারুকলার শিক্ষার্থী ছিল একটা সময়ে। তো আমরা দুজনেই আমরা এমনভাবে পরিকল্পনা করেছি যে যেখানে একজন যে কেউ ওখানে যে যেন থাকতে পারে এবং ওদের সাথে মিশে কাজ করতে পারে বা গ্রামে ঘুরতে পারে। তো আমরা 6টা কটেজ নিয়ে আমরা কাজ করছি এবং ওখানে যারা গবেষণা করবে, যারা লিখবে, এবং শিশুরা, এবং তারা যেন বাবা মায়ের সঙ্গে ওখানে যে থাকতে পারে, তার প্রকৃতির সঙ্গে মিশে, এবং সাধারণ মানুষের ওদের চিন্তা, এবং প্রত্যেক গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু না কিছু পারে খুব। ওরা যে সেলাই করে, যে ক্রসেটের কাজ করে, এবং হ্যাঁ ওই যে ধৈর্য, তারা কিন্তু এটা পরম্পরায় করে আসছে এবং এই জায়গাটাকে আমরা খুব ফোকাস করতে চাই, বাণিজ্যিক অর্থে না। এই ওদের এই প্রক্রিয়াটা, এই পরম্পরাটা যেন বেঁচে থাকে। বাহ, এই সেই প্রত্যাশা আসলে আমরাও রাখতে চাই এবং আমরাও যুক্ত হতে চাই। একদম। এবং প্রত্যেক শিশুর শৈশব সুন্দর হোক। আপনার যে একটা সুন্দর শৈশব ছিল, আপনার যে চিত্রাঙ্কনগুলো আমরা দেখলাম, একই রঙের মধ্যে কোথাও কোথাও যে কন্ট্রাস্ট, সেই সুখময় স্মৃতি কিন্তু ফুটে ওঠে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, এরকম থাকবেন, অনুরোধ। আপনাদেরকেও ধন্যবাদ আমন্ত্রণের জন্য।
দর্শক আজ এখানে ইতি টানতে চাই। ব্যস্ততার মাঝে ওই যে লড়াইয়ের মাঝে কিছু সময় কিছু মুহূর্ত এমন আসে যা থামিয়ে দেয়, থামিয়ে দিয়ে আরেকবার ভাবায় যে আমি কি, আমি কে, আমার কোথায় যাবার কথা ছিল, কোথায় যেয়ে পৌঁছতে পারলাম, আর কোন লড়াইটা আমি করছি। প্রত্যেকের জীবনের গল্পের এরকম একটা সময় আসে যে সময় নিজেকে আবিষ্কার করতে হয়। চেষ্টা করে দেখুন যদি নিজেকে খুঁজে পাওয়া যায়। আজকে বিদায় নেই। শুভ সকাল। শুভ সকাল।